স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। আগামী বাজেট বাস্তবায়নযোগ্য, অর্থনীতি সমিতির সম্মেলনে মন্তব্য প্রধানমন্ত্রীর। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে 5 জনের প্রাণহানি, আহত অন্তত 10 জন। দ্বিপক্ষীয় সিরিজ ও টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে টাইগাররা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। দেশের মানুষের জন্য কল্যাণকর পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সরকার প্রধান আরও জানান, ব্যয় সংকোচনের কারণে বাজেটে জিডিপির হার কিছুটা কম হতে পারে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। 2 দিনের এই সম্মেলনের প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ। বাংলাদেশ অর্থনীতি সমিতি বঙ্গবন্ধুর প্রতি দায়বদ্ধ। সম্মেলনে যোগ দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিবিদদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রকাশ করেন নিজের সরলতা। আমার মনে আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন, আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই, কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আমার এত পড়াশোনাও নাই। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। প্রধানমন্ত্রী বলেন, করোনার পর বিভিন্ন দেশে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, তারপরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে, সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। এ সময় সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, একই সঙ্গে সংগঠনটি সবচেয়ে শক্তিশালী। গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতারা শুভেচ্ছা জানাতে গেলে দলীয় প্রধান শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি ওই দিন দেশে এত বড় দল পরিচালনা করার অভিজ্ঞতা ছিল না বলে মন্তব্য করেন। ছাত্রলীগ করার সময় নেতা হওয়ার চেষ্টা করেননি, তবে দলে যে দায়িত্ব দিয়েছে সেটাই পালন করেছেন। নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বহু চক্রান্ত হওয়ার পর তিনি ও তার দল এগিয়ে গেছে, এটা সকলকে ধরে রাখতে হবে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময় 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। এরপরে 1981 সালের 17 মে দেশে ফিরে আসেন তিনি। আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি। কুমিল্লার 14 গ্রামে বাস উল্টে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে পড়ে।
এতে হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের ১৪গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আল বদরদের সাথে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ ও অত্যাচার করত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, এখন যে জনগণের উন্নয়ন হচ্ছে তা মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না, সেজন্য তাদের মাথা খারাপ হয়েছে। তিনি বলেন, বিএনপির সময় ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল। যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আল বদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত। বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে, এই জিনিসটা মির্জা ফখরুল আলমগীর সহ এই জিনিসটা বিএনপির সহ্য হয় না। জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ায় প্রধান অস্ত্র সরবরাহকারীকে রহিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। বুধবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নাইখাংছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিসির প্রধান আসাদুজ্জামান জানান, জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুর রহিম কুকিচিনের আস্তানায় ট্রেনিং শুরুর আগে থেকে সংগঠনটির জন্য অস্ত্র সংগ্রহ করে আসছিল সে। বেশিরভাগ সময় পাহাড়ে থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানের কারণে সে পাহাড়ে অস্ত্র লুকিয়ে রেখে সমতলে এসে আত্মগোপন করে। নড়াইলের সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফাকে। 2022 সালে লিটন গ্রুপের সঙ্গে এক সংঘর্ষের পর এই পরিকল্পনা করে প্রতিপক্ষরা। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দার নজরদারি বাড়িয়েছে র্যাব। সেই সঙ্গে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে যৌথ অভিযানেরও প্রস্তুতি রয়েছে। আরসার এই আক্রমণ বা আরসার এই ধরনের তৎপরতাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং আমাদের যখনই আমরা কোনো তথ্য পাচ্ছি আমরা সেই ব্যাপারে আমরা অভিযান চালনা করছি। আকাশে উত্তাপ ছড়াচ্ছে গ্রীষ্মের সূর্য, আর বাজার গরম নিত্যপণ্যের দামে। কোরবানির আগেই দাম বেড়েছে প্রায় সব ধরনের মশলার। আলু, পেঁয়াজ এখনও আগের চড়া দামই স্থিতিশীল। কাঁচামরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে 160 টাকায়। 3 মাস পেরিয়ে বছর ঘুরলেও ঘোরে না ক্রেতার ভাগ্য। বাজারে একবার কোনো পণ্যের দাম বাড়লে তার কমে না। এই যেমন পেঁয়াজ, সেই 70 টাকায় ওঠা পেঁয়াজের কেজি এখনও সেইখানেই স্থিতিশীল। আলুও 50 টাকার নিচে মিলছে না। এত দাম চড়া যে আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে কি করব। এই জন্য শুক্রবার ছুটির দিন, তো এই জন্য আসছি, ঘুরতেই আসি 1 ঘন্টা পর্যন্ত। যেমন ভালো ভালো মাল আছে, কিছু কিছু ব্র্যান্ডের মাল আছে, এগুলা 100 টাকা 120 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে গেলেই নজরে পড়ে গ্রীষ্মকালীন নানা সবজির দাম 30 থেকে 50 টাকার মধ্যে। তবে কাঁচামরিচের দামের ঝাল বেড়েছে। মান ভেদে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম তো বেশি না, দাম তো সব সময় দেখা যায় বাজারে বেশি, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক দিন থেকে বেশি। দাম ঊর্ধ্বমুখী আছে এবং আমাদের জন্য খুবই এম্বারাসিং।
আমিষ প্রোটিনের দাম নিয়ে সবচেয়ে বিপাকে ক্রেতা, বিশেষ করে মাছের। ইলিশের দামটাও রাজকীয়, অন্তত ১,৬০০ টাকা গুনতে হবে মাছের রাজার জন্য। আমি অন্য মাছ কিনি, আমি ইলিশ মাছ কিনলাম, এখন অন্য মাছ দেখবো আর কি। তো আমার কাছে মনে হচ্ছে একটু আগের চেয়ে একটু বেশি অন্য মাছ। বর্তমানে এই মাস থেকে মাছের দাম কেজি ৫০-১০০ টাকা বৃদ্ধি আছে। বৃষ্টি হইলে কি হয়, মাছটা বেশি হয়। যেরকম মাছ আমদামি বেশি হইলে কম দামে পাওয়া যায়, মাছই নেই। কোরবানির আগেই চড়া হতে শুরু করেছে মশলার বাজার। ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে সব মশলার দাম। সবচেয়ে দামি মশলা এলাচ। গত সপ্তাহে যে এলাচ ২২০০ টাকায় বিক্রি হয়েছে তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৫০০ টাকায়। স্বাভাবিক আছে, দাম বাড়ছে, বিশেষ করে মশলা। জিরা ছিল এক সপ্তাহ আগে ৬২০, এখন ৭০০ টাকা জিরা। তারপরে এলাচ ছিল ২২০০, ৩৫০ টাকা। গোলমরিচ ছিল ৮০০, ৯০০। লং ছিল ১২০০, ১৪০০, ১৬০০। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫০ টাকা ও খাসির মাংস মিলছে ১,২০০ টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের রাফাতে ইসরায়েলি হামলা বন্ধে দক্ষিণ আফ্রিকার আবেদনের বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের কোনো নির্দেশনা ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের শুনানি। স্থানীয় সময় বৃহস্পতিবার আইসিজেতে প্রিটোরিয়ার প্রতিনিধিরা জানান, অবরুদ্ধ গাজায় জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রতিনিধিরা আরও জানান, হাসপাতালগুলোতে যেভাবে একের পর এক গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে তাতে ইসরায়েলি গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে। এদিকে বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে দাবি করে, যুদ্ধ শেষে গাজায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা করছে। রাফা ও জাবালিয়ায় স্থল অভিযানে হামাসের সাথে তীব্র লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর। জাবালিয়াতে একটু সুবিধা করতে পারলেও রাফা শহরে শক্ত বাধার সম্মুখীন হচ্ছে ইসরায়েলি সেনারা। শহরটিতে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়ে অভিযানের তীব্রতা বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। খেলার খবর। দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ টেক্সাসের হিউস্টনের বিমানবন্দরে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমানটি। বিশ্বকাপের মেগা আসর শুরুর আগে এই শহরেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে দেশটির কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ খেলবে টাইগাররা। ২১ মে ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শেষ করব ৩টা সংবাদ, তার আগে জানিয়ে দিচ্ছি নিটল টাটা সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী বাজেট বাস্তবায়নযোগ্য, অর্থনীতি সমিতির সম্মেলনে মন্তব্য প্রধানমন্ত্রীর। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৫ জনের প্রাণহানি, আহত অন্তত ১০ জন। এবং দ্বিপক্ষীয় সিরিজ ও টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে টাইগাররা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।